আচ্ছা, আমরা যদি একটা স্যালারি শিট নিয়ে কাজ করি তাহলে পেজটা কীরকম নেবেন বলুন তো। একটা নতুন ডকুমেন্ট নিলাম, নতুন ডকুমেন্টের পেজ লেআউট ঠিক করতে হবে না? পেজটা কি নেবেন? A4 একটা পেজ নিব এবং এটার ওরিয়েন্টেশন কোথায় দেবো? ল্যান্ডস্কেপ পেজে। বোঝা গেছে? কারণ আমাদের স্যালারি শিটগুলো ডানা বামে বড় বেশি হবে, উপরে নিচে কি, হ্যাঁ ল্যান্ডস্পেসে নিব। ঠিক আছে, ওরিয়েন্টেশন দিবেন কি ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রেট দিলে এটা এই আপনার জায়গা কুলাবে না। তো আমরা একটা শিট তৈরি করি। মনে করেন এখানে এমপ্লয়ি নেম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বুঝেন। এমপ্লয়ি নেমের আগে এমপ্লয়ি আইডি থাকে, অনেক সময় আইডি, তারপরে থাকে বেসিক স্যালারি। বেসিক স্যালারি মানে বুঝেন আপনারা? যে কোনো কোম্পানিতে যেগুলো রুলস মেনে চলে, যে কোম্পানিগুলো রুলস মেনে চলে, কোম্পানিগুলোতে বেসিক স্যালারি নামক একটা অপশন থাকে। আর গভর্নমেন্ট স্কেল বলেন, মানে সরকারি চাকরিগুলোতে আপনার যেগুলোতে দেওয়া থাকে আপনার এততম, মনে করেন 10তম গ্রেডে আপনাকে কি দিবে? বেতন দিবে। অথবা প্রথম গ্রেডে, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড, এরকম আছে না স্যালারির মধ্যে? মনে করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এখন 10ম গ্রেডে স্যালারি দেয়, বা বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে 8ম গ্রেড 9ম গ্রেডে স্যালারি দেয়, ঠিক আছে না? ওই স্যালারির একটা বেসিক একটা রেঞ্জ আছে, যে মনে করেন একটা 10ম গ্রেডের একটা এমপ্লয়ি ও বেসিক স্যালারি কত হবে। 10ম গ্রেডের একটা এমপ্লয়ি সর্বোচ্চ 16,000 থেকে 32,000 পর্যন্ত ওর বেসিক স্যালারি হয়ে থাকে। বুঝে গেছে? একটা এখন 16,000 থেকে 32,000 এটা কখন কিসের উপর ডিপেন্ড করবে? আপনার জয়েনিং এর উপর। যদি সরকারি চাকরি হয়, মানে আপনি প্রথমে জয়েন দিতে পারবেন কত দিয়ে? যদি 10ম গ্রেডে আপনি জয়েন করেন, আপনার স্যালারি হবে 16,000 স্টার্টিংয়ে। তারপরে বাড়তে বাড়তে ওইটা সর্বোচ্চ 32 পর্যন্ত যাবে, তারপরে গিয়ে আর কি বাড়বে না। আপনার যদি প্রমোশন হয়, হ্যাঁ, তখন আপনার স্যালারিটা 9ম গ্রেডে ট্রান্সফার হয়ে গেলে তখন বেসিক স্যালারিটা আবার মনে করেন ওই অন্য মানে 25,000 বা থেকে শুরু হবে। ঠিক আছে? মনে করেন আপনি চাকরি করতে করতে, মনে করেন ডিপ্লোমা পোস্টে চাকরি করতেছেন, করতে করতে স্যালারি হয়েছে 30,000। তারপরে মানে বেসিক স্যালারিটা হয়েছে 30,000 ইনক্রিমেন্ট হয়ে, তারপরে আপনি অতটুকুতে বিএসসি পরীক্ষা দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ার পোস্টে আরেক জায়গায় জয়েন দিলেন, বা প্রমোশন হইলো আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে তাহলে ওদের বেসিক স্যালারি শুরু হবে যে 25,000 থেকে 45,000 বা 50,000 এরকম। তখন ওই অনুপাতে আপনার স্যালারি, যেহেতু 10ম গ্রেডে আপনার স্যালারি ছিল মনে করেন 30,000, তো ওই অনুপাতে আপনার ওইখানেও স্যালারিটা বাড়ায় কত 50 বা 60,000 টাকা করে দিবে। বুঝে গেছে? তাহলে এর পরবর্তীতে বেসিক স্যালারি, একটা বেসিক নামক একটা স্যালারি থাকে। তার পরবর্তীতে বেসিকের উপর ডিপেন্ড করে সব স্যালারি কি হয়? বাড়তে থাকে। যেমন বেসিক স্যালারি থাকে, বেসিক স্যালারির পরে থাকে মনে করেন হাউস রেন্ট। হ্যাঁ হচ্ছে, হাউস রেন্ট বাড়ান কিরকম? ঠিক আছে? তারপরে এটা দিলাম। তারপরে থাকে হাউস রেন্ট থাকে, অনেক সময় টিএডি অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। টিএডি কি? ট্রান্সপোর্ট অ্যালাউন্স। আর না, একটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স, আর একটা ডিএ মানে কি কি অ্যালাউন্স বলে? ডেইলি অ্যালাউন্স মনে হয়, বুঝছেন? হ্যাঁ, না না, ডেইলি অ্যালাউন্স।
মানে যারা মার্কেটিং এ জব করে, যেমন আপনার ওই যে ওষুধ কোম্পানিতে যারা চাকরি করে অথবা এসআর এ যারা চাকরি করে, তাদের স্যালারির সাথে একটা টিএডিএ থাকে প্রতি মাসে। আমরা টিএডিএ একসাথে দিয়ে দেয়, যেহেতু দুইটা কথা, কিন্তু দুইটা টিএ অবলিক দিয়ে, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় একসাথে। আচ্ছা, এটা পরের সাবজেক্ট। প্রথমে মেডিকেল হাউস রেন্ট থাকে, হাউস রেন্টের সাথে যুক্ত থাকে যেটা মেডিকেল অ্যালাউন্স। এল দুইটা হবে না একটা? আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্সের পরে আসে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। তারপরে যদি কোম্পানিগুলো শিফটিং সিস্টেম হয় বিভিন্ন সরকারি, আবার আপনাদের একটা কথা বলে রাখি, যেগুলো কোম্পানি লিমিটেড ওয়ালা যে কোম্পানি ইয়াগুলো আছে বর্তমানে, যেমন আগে আমি ইলেকট্রিক্যাল সাইটগুলো বলি, যেমন আগে ওয়াসার আন্ডারে, ওয়াবদার আন্ডারে ইলেকট্রিক্যাল এবং পানি দুইটা একসাথে ছিল। কার আন্ডারে? ওয়াবদার আন্ডারে। ওয়াবদার চাকরি, ওয়াবদা কলোনি বলো না আপনার ওইখানে হালিশহরের দিকে, ওয়াবদার আন্ডারে বিদ্যুৎ এবং পানি দুটোটা ছিল। তারপরে ওরা কি করছে, ভাগ হয়ে গেছে। একটা হয়েছে ওয়াসা, আর একটা হয়েছে কি পিডিবি। বুঝা গেছে? পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি। পাওয়ার মানে এটা কিসের পাওয়ার? ইলেকট্রিক্যাল, বিদ্যুতিক পাওয়ারটাকে বোঝাচ্ছে পিডিবি। এখন ভাগ হয়ে যাওয়ার পরে পিডিবি দেখতেছে যে যখন বাংলাদেশে চিটাগংয়ে যখন আপনার বেড়ে গেছে, মানে পিডিবিটা পুরা দেশে হইতো, মানে পিডিবির আন্ডারে পুরো দেশ ইলেকট্রিক্যাল সাপ্লাই দিবে। কিন্তু যখন দেখতেছে যে লোকালয় বেড়ে গেছে, মানুষের ইউজার বেড়ে গেছে, তখন পিডিবির পক্ষে এতগুলো কাজ করা সম্ভব হচ্ছে না। বুঝে গেছে? তারপরে এটা সিদ্ধান্ত নিয়ে বিভিন্নভাবে সিদ্ধান্ত ক্রমে এগুলো সব কোম্পানি হয়ে গেছে এখন। মানে এগুলোতে ভাগ হয়ে গেছে যে বিদ্যুতের তিনটা সেক্টর আছে, একটা হচ্ছে জেনারেশন, একটা ট্রান্সমিশন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? জেনারেশন এক কোম্পানি করে, আর ট্রান্সমিশন এক কোম্পানি করে, ডিস্ট্রিবিউশন করে যে কারা? চিটাগংয়ে করে পিডিবি বা পল্লী বিদ্যুৎ, বিআরইবি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। মানে এটা ওরা গ্রামে সাপ্লাই দেয়, ওরা সিটিতে সাপ্লাই দেয়। আর ট্রান্সমিশনের কাজ কে করে? পিজিসিবি, পাওয়ার গ্রিড ডিস্ট্রিবিউশন বোর্ড। এই যে আপনারা হাটাদারে যাওয়ার সময় বিশাল একটা দেখেন, ওইটা কার আন্ডারে? পিজিসিবির আন্ডারে। ওইরকম চিটাগংয়ে বড় বড় চারটা আছে, একটা মদনাঘাট, একটা হাটাজারি, একটা দোহাজারি, আর একটা খুলশি গ্রিড হচ্ছে মেইন গ্রিড। বুঝা গেছে? তাহলে ওরা কি করে? ওরা ডিস্ট্রিবিউশন, এই দুইটার মাঝখানে এই কোম্পানিটা, মানে যে জেনারেশন করবে এবং যে ডিস্ট্রিবিউশন করবে তার মাঝখানে ওরা জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা সিস্টেম করে দিবে, নেটওয়ার্ক করে দেয়। মানে কিছু বিদ্যুৎ ফেনীতে যাবে, কিছু বিদ্যুৎ ঢাকা যাবে, কিছু বিদ্যুৎ চিটাগংয়ে আসবে। এগুলো ভাগ ভাগ করে কাকে দেয়? পিডিবি এবং বিআরইবি কে দেয়। ওরা কি করে? এখন গ্রাহকের কাছে পৌঁছায় দেয়। বুঝা গেছে? এই যে এই জেনারেশন এখন আবার ভাগ হয়ে গেছে। জেনারেশনের মধ্যে কিছু কোম্পানি আছে যারা ওরা 100% সরকারি, আবার কিছু আছে বেসরকারি। বুঝছেন? এই পিডিবি, পিজিসি, এই যে পিডিবি আর বিআরইবি মিলে ওরা কিছু জেনারেশন কোম্পানি মানে ওরা নিজেরাও এখন জেনারেশনে গেছে, বিদ্যুৎ জেনারেশন বিভিন্ন কোম্পানি বের করতেছে, যেগুলো লিমিটেড, মানে কোম্পানি লিমিটেড। যেমন এটা কি? পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। আগে ছিল যে শুধু পিডিবি, মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড। যখন এগুলো কোম্পানি অফ বাংলাদেশ হয়ে গেছে, তখন এগুলো আর 100% সরকারিতে নাই। এটা 70% সরকারি, বাকি 40%, বাকি 25% কি? এটা শেয়ার ছেড়ে দেয় ওরা। মানে এটা পাবলিক, বাংলাদেশের পাবলিক এটার মালিক, এই কোম্পানিগুলোর মালিক। যার কারণে এইসব কোম্পানির যেগুলো কোম্পানি লিমিটেড হয়ে গেছে, যেসব, যেমন কর্ণফুলী গ্যাস একসময় সরকারি ছিল, এখন লিমিটেড হয়ে গেছে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঠিক আছে? তো কোম্পানি লিমিটেড হয়ে গেলে ওদের স্যালারিগুলো বেড়ে যায়। মানে যদি দশম গ্রেডের স্যালারি যদি 16,000 হয়, ঠিক আছে, এই কোম্পানি লিমিটেডে জয়েন দিলে স্যালারি হবে যে তার ডাবল, 32,000 বা অথবা 35,000, 36,000 এরকম। আমার একটা ফ্রেন্ড আছে ঢাকাতে, এটা চিটাগংয়ের জন্য পিডিবি, আর ঢাকাতে হচ্ছে ডিপিডিসি। ঠিক আছে? ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। ঠিক আছে? এই ঢাকাতে বেসিক স্যালারি ওর হচ্ছে যে 40,000। বুঝছেন? মানে গ্রেড কিন্তু দশম গ্রেড, চাকরি করতেছে কোন গ্রেডে? দশম গ্রেড, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু ওর বেসিক স্যালারি কত? 40,000।
তারপরে একটা একটা ফ্রেন্ড আছে পিজিসিবিতে, এখানে খুলশিতে, ওর মনে করেন বেসিক স্যালারি ধরছে, বেসিক স্যালারি সরকারি পাবে কত 16,000, কিন্তু ওদেরটা যেহেতু কোম্পানি লিমিটেড ওদের স্যালারি বেশি, ওদের বেসিক স্যালারি ধরছে 35,000। এরকম এরকম ডিস্ট্রিবিউশন জেনারেশন কোম্পানিতেও একটা ফ্রেন্ড আছে, ওর বেসিক স্যালারি 40,000। তাহলে এরকম বেসিকটা কিসের উপর নির্ভর করে? কোম্পানির উপরে। মানে কোম্পানি এমনি সরকারি গ্রেডে বেসিক 16,000, নবম নবম গ্রেড যেটা দিল, নবম কি বলে যেটা রে, নবম স্কেল যেটা দিছে, ওই নবম স্কেল অনুসারে আপনার গ্রেডিং সিস্টেম বাড়ছে না। আগে আগে দশম গ্রেডের স্যালারি ছিল যে 8,000 টাকা, 8,500 থেকে শুরু, 8,500 থেকে 16,000 কি 20,000 পর্যন্ত সর্বোচ্চ বেসিক। এখন এগুলো সব ডাবল হয়ে গেছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন কি সব ডাবল, বেসিক স্যালারিগুলো ডাবল, আগে যা ছিল তার ডাবল হয়ে গেছে। এখানে ডাবলের থেকেও ডাবল, যেগুলো কোম্পানি লিমিটেড ওরা ডাবলের থেকেও বেশি, বুঝছেন? তাহলে এইসব কোম্পানিতে ওরা আবার নাইট শিফটে চাকরি করা লাগে, বুঝা গেছে? নাইট আছে, ডে আছে, ইভিনিং আছে, জেনারেল ডিউটি না। সেজন্য এখানে একটা কি দেয়, শিফটিং অ্যালাউন্স দেয়, বুঝছেন? কি শিফটিং অ্যালাউন্স দিলাম। তাহলে ইমার্জেন্সি কি কি বেসিক স্যালারিটা পাবে, তার সাথে হাউস রেন্ট পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে, শিফটিং অ্যালাউন্স পাবে। আর কি পাই? আর এখানে হচ্ছে যে না আরেকটা কি একটা পাইতো, এখন মনে করছি না। আচ্ছা, ডিএ বুঝা গেছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ডেলি অ্যালাউন্স। তারপরে আছে এখানে ওর এই টোটাল টোটাল স্যালারি যেটা, এগুলো সব মিলে যেটা যে বেতনটা হবে, যে অ্যামাউন্টটা আসবে, ওইটার ওর মাসিক স্যালারি, বুঝা গেছে? যেমন এখানে লেখেন টোটাল স্যালারি, টোটাল। আচ্ছা, এটা স্যালারি লিখতে হচ্ছে না, টোটাল লিখলাম। এখন একটা ও প্রতি মাসে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা এখন ভালো ভালো কোম্পানিতে এই সিস্টেমটা আছে, প্রতি মাসে আপনার টোটাল অ্যামাউন্ট থেকে একটা অ্যামাউন্ট ও কেটে রেখে দিবে। এই অ্যামাউন্টটা হয়তো ফিক্সড হতে পারে অথবা টোটালের একটা অংশ বলে দিতে পারে। যদি ফিক্স বলে দেয় তাহলে সবার জন্য ফিক্স, কিন্তু সবার যেহেতু বেসিক টাকা এক না, সবার বেতন যেহেতু এক না, বর্তমানে কি করে এটাকে পার্সেন্ট করে দেয়, যে বেসিকের না টোটালের কত পার্সেন্ট, হয়তো বা বেসিক নয়তো টোটাল, যে কোনো একটা, বুঝা গেছে? আচ্ছা, এখানে টোটালের আগে আরেকটা কথা আছে, অনেক কোম্পানিতে কি দেয় জানেন, এক্স গ্রেসিয়া নামক একটা ঘর থাকে। এক্স গ্রেসিয়া বানান কিরকম? আচ্ছা, আমি এমনি আদার্স অ্যালাউন্স দিয়ে দিই, ঠিক আছে? এটা কেন করে? যেমন আমরা বিএসআরএম এ জয়েন করছিলাম, আমরা দেখছি যে বেসিক স্যালারি, ওদের বেসিক স্যালারিটা খুব সামান্য, নগণ্য একটা বেসিক স্যালারি, বুঝছেন? 2,500 বা 3,000 টাকা। এখন 3,000-এর উপরে আপনার পার্সেন্ট করতে থাকলে আপনার জীবনে বেতন 5,000-এর উপর উঠবে, যত পার্সেন্ট হবে হোক না। 3,000-এর 50% যদি বলে যে আপনাকে আমি 50% তো হোম অ্যালাউন্স দিচ্ছি, তো 50% মানে কয় টাকা? 3,000-এর 1,500 টাকা, 1,500 টাকা দিয়ে আপনি বাসা পাবেন, বুঝছেন? ওরা কি করে, বেসিক স্যালারিটা একেবারে ক্ষুদ্র দিয়ে একটা ক্যালকুলেশন কিন্তু ঠিকঠাক, বুঝছেন? হিসাব নিকাশ সব ঠিকঠাক দেখাবে যে আপনাকে 15%, ওরা বাইরে বাইরে ওরা মাল্টিন্যাশনাল কোম্পানি, তো বিদেশে দেখাবে যে আমি আমার এমপ্লয়িকে এত পার্সেন্ট হোম অ্যালাউন্স দিচ্ছি, এত পার্সেন্ট এই দিচ্ছি ওর বেসিক স্যালারি, কিন্তু ওইটা কত, বেসিক স্যালারিটা কত টাকা, ওইটা আমাদের দেশের অনুযায়ী কত টাকা, এগুলো আর ওদেরকে শোনাবে না। ওদেরকে শোনাচ্ছে যে সিস্টেমটা, হ্যাঁ, তার বাইরে আবার এগোরটাও দেখাবে অ্যালাউন্স, যে ওকে এই স্যালারিগুলো বাইরে আমি আবার ওকে এক্সট্রা অ্যালাউন্সও দিচ্ছি। মানে এটা ওর একটা গুডউইল বাড়াচ্ছে না, কিন্তু আলটিমেটলি এটা শ্রমিককে একটা দিচ্ছে। মানে মনে করেন আপনিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু দেখা যাচ্ছে যে দুজনের বেসিক স্যালারি সেম, কিন্তু দুইজনের দুই ধরনের বেতন পাচ্ছে। এটা কোত্থেকে হয়? এই যে অ্যালাউন্সে গিয়ে একটা ঘর এখানে একটা বাড়তি কথা লিখে দেয়, মানে বাড়তি একটা অ্যামাউন্ট লিখে দেয়, বুঝা গেছে? মনে করেন আপনি ভাইভাতে মার্কেটিং করে আপনার স্যালারি ধরে নিয়েছেন 15,000 টাকা, আর আরেকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওর স্যালারি ধরে নিছে 12,000 টাকা, ঠিক আছে?
এখন আপনাকে যে 15,000 দিচ্ছে, মনে করেন ওরা বেসিক স্যালারি যদি 3,500 ধরে, বেসিক স্যালারির সাথে এগুলো গুণ করতে থাকলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে মনে করেন 7,000 টাকা। তাহলে আর 12,000 ফিল আপ করতে কত লাগে? 13, 14, 15, 16 না 7, 8, 9, 10, 11, 5,000 টাকা না? এই 5,000 টাকাটাই এক্সগ্রেসিয়াতে লিখে দিবে, অ্যালাউন্সে লিখে দিবে যে ওকে আমরা এটা ভাতা দিচ্ছি। বুঝছেন? এটা হচ্ছে কোম্পানির কিছু হচ্ছে বাংলাদেশীয় সেসরা সিস্টেম। বুঝছেন? যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি ওগুলো এখন পুরাই সেসরা, মানে এরা এইচআর ডিপার্টমেন্টগুলো উপরে দেখাইতে চাই যে ওরা অনেক কিছু জানে, কিন্তু আলটিমেটলি আমাদের দেশের প্রচুর মেধাবী স্টুডেন্ট এটার কারণে হচ্ছে, মানে হয়রানির শিকার হচ্ছে। কারণ সরকারে দিচ্ছে একটা স্যালারি, হ্যাঁ এখানে দিচ্ছে একটা স্যালারি, অনেক ডিফারেন্স না? একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার মনে করেন চুয়েট থেকে পাশ করা, ওকে সরকারে বেতন দিবে 1 লাখের উপরে, ওর বেসিক স্যালারি যদি 60,000 হয়, মানে এইসব কোম্পানিতে যেগুলোতে সরকারি বেসিক স্যালারি 25,000, ওর এখানে 60,000-এর উপরে হবে বেসিক, যে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। তাহলে 60,000 বেসিক হলে ওর মান্থলি স্যালারি কত হবে? লাখের উপরে না? সব মিলাই তো লাখের উপরে গেলে কিন্তু একটা বিএসসি ইঞ্জিনিয়ার আমাদের শ্যামলীতে পলিটেকনিক্যালে 12,000 টাকা দিয়ে চাকরি করে না? এটা কিসের, মানে এটা হচ্ছে যে আপনার সমন্বয় না থাকার কারণে বা সরকারি একটা সিস্টেম চারিদিক দিয়ে একই না হওয়ার কারণে এই হয়রানিটার শিকার হয়। পড়ালেখা তো দুজন একই করতেছে, হ্যাঁ হয়তো ও একদিনের একটা পরীক্ষা ভালো করলো, গভর্নমেন্ট জব সবার ভালো হয়, আপনি একদিনের জন্য ঢাকায় গেছেন, আপনি অ্যাক্সিডেন্টও করতে পারেন, মেন্টালি প্রিপেয়ার নাও থাকতে পারেন, হ্যাঁ একদিন একটা পরীক্ষা দিয়ে ও সারা জীবন এত টাকা পাচ্ছে, তো আপনি পড়ালেখা করছেন যে এটার কোনো মূল্য নাই? আপনারাও তো একই ভার্সিটি থেকে বেরিয়েছেন, ঠিক আছে না? আপনারা জেনারেল লাইনে চিন্তা করেন, একটা ছেলে ইন্টার পাস করে একটা দোকানে ঢুকলে বলবো যে ভাই 5,000 টাকা দিব, চাকরি করতে পারলে করো, নাইলে নেই, ঠিক আছে না? কিন্তু ইন্টার পাস ছেলে সরকারে কত টাকা দিচ্ছে ওটা চিন্তা করেন, বা সরকারের স্কেল কত? তো অনেক ডিফারেন্স হয়ে গেছে, এটার কারণে আমাদের অনেক লোক কিন্তু কষ্ট পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা ওই হিসাবটা আপনাদের এখানে দিয়ে দিলাম, অ্যালাউন্স। আর একটা যেটা থাকে বেশি, একটা টোটাল স্যালারি থেকে একটা পার্সেন্ট কি করে ওরা ফান্ড হিসেবে রেখে দেয়, প্রভিডেন্ট ফান্ড, পিএফ দিলাম, ঠিক আছে? এটা কেটে রাখার পরে যে স্যালারিটা পাবেন এটা কি নেট স্যালারি। বুঝা গেছে? আমার ঘরটা এত বড় হবে, আমি এই পুরো ঘরটা আমার কাছে এমপ্লয়ি আইডি দিই 10, দশজন স্যালারিকে 10 জন ধরলাম, এমপ্লয়ি ধরলাম, ঠিক আছে? এগুলো ওদের আইডি, এমপ্লয়ি আইডি, ঠিক আছে? তারপরে এমপ্লয়ি নেম, ঠিক আছে? কয়েকজনের নাম বলেন না। আচ্ছা ওদের একটা ডেজিগনেশন থাকে না, এখানে ইনসার্ট দেন, একটা ঘর নিলাম, ডেজিগনেশন মনে করেন মাসুদ হচ্ছে যে মনে করেন ইনচার্জ, ম্যানেজার 2 জনকে দিই, এটা মনে করেন
আচ্ছা, এরকম কিছু ডেজিগনেশন দিলাম। এখন আমার এতটুকু পর্যন্ত না আমার ঘরটা, তাহলে পুরোটাকে ধরে আমি কি বাউন্ডারি দিয়ে দিব। হোম থেকে যান, এখান থেকে অর্ডার বাউন্ডারি দিয়ে দেন, ঠিক আছে। তারপর পুরোটাকে ধরে অটো ফিট কলাম উইথ দেন। আচ্ছা, এখানে একটা বিষয়, আমাদের এই লেখাগুলো দেখেন, এই যে মেডিকেল অ্যালাউন্স, এটা যে এত বড় লেখা আমার দরকার আছে? আমি এগুলোকে কি করব, একটু বাড়াই দিই। বাড়াই দেওয়ার পরে এগুলো সব ধরেন, ধরার পরে এখান থেকে লেখাগুলোকে উপর করে দেন, ঠিক আছে না? এটাকে সেন্টার করে দেন। এই এখন কারণ আমার নিচে তো জায়গা আছে, নিচের জায়গার অভাব নেই, নিচে আরো বড় বাড়াই দেন। এই এখন আমি পুরোটাকে ধরলাম, ধরে এখান থেকে ফরম্যাটে যান, অটো ফিট কলাম উইথ দেন। তাহলে কি হলো, একেবারে ছোট হয়ে গেল। এখন আচ্ছা, বেসিক স্যালারিটা কন্ট্রোল অল্টার এন্টার দিই না, বেসিক স্যালারি তো ঠিক থাকবে। হাউস রেন্টটা হবে যে অল্টার এন্টার দিই, এটা ব্র্যাকেট দিলাম। এটা কত? হাউস রেন্ট হচ্ছে যে 50% অফ কি বেসিক, মানে হাউস রেন্টটা হবে যে বেসিকের কত 50% টাকা, এটা হবে যে হাউস রেন্ট। তারপরে মেডিকেল অ্যালাউন্স হয় যে বেশিরভাগই 15% অফ কত, 15% অফ বেসিক। বুঝা গেছে? অল্টার এন্টার দেন বি। মেডিকেল অ্যালাউন্স গেল। তারপর আছে কি শিফটিং অ্যালাউন্স। শিফটিং অ্যালাউন্সটা হয় যে কি 5% অফ বেসিক, 5% অফ বেসিক। অ্যালাউন্স কত? অ্যালাউন্স এটা ম্যানুয়ালি দেয়। অ্যালাউন্সটা তো সবাইকে দেয় না। অ্যালাউন্স যার স্যালারি একটু ডিফারেন্স করতে ইচ্ছা হয় বা যার প্রমোশন হয় তাকে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে এই প্রবলেমটাও এখন হয় যে আপনি যদি ইনক্রিমেন্টের জন্য গুদাগুদি করেন, ম্যানেজারকে যাই প্রত্যেকদিন বলেন যে স্যার আমি এতদিন চাকরি করতেছি, ইনক্রিমেন্ট হচ্ছে না, হ্যাঁ পোস্ট কিন্তু আপনাকে বাড়তে দিবে না, ওই যে স্যালারিও বাড়ায় না, কি করে এখানে ওই যে অ্যালাউন্সের মধ্যে একটু টাকা বাড়ায় দেয়। তখন আপনার এই টাকাগুলো কিন্তু ফিক্স, হাউস রেন্টের এগুলো সব ফিক্স, শুধু সামনে গিয়ে একটু টাকা পাবেন, মানে এই যে অ্যালাউন্সে গিয়ে একটু টাকা বাড়াই দিবে। যদি বেসিকে বাড়াই দেয় তাহলে আপনার কত টাকা বাড়িয়ে যাচ্ছে দেখেন, বেসিকে 1 টাকা বাড়াইলে ওইদিকে সব দিকে টাকা বেড়ে যাবে, বুঝছেন? এই জন্য এই ঘটনাটা করে না। টিএডিএ এটা মনে করেন একটা ইয়া দিয়ে দিল। টিএডিএ অনেক সময় টিএডিএটা আসলে বেসিক্যালি ফিক্স থাকে, ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে। টিএডিএ সবাইকে তো দিবে না, টিএডিএটা ফিক্স। এখন টোটাল প্রভিডেন্ট ফান্ডটা কি হবে, অল্টার এন্টার দিই। প্রভিডেন্ট ফান্ডটা মনে করেন যেটা টোটাল স্যালারি 5% অফ কত, মনে করেন 5% না 2% করে সবার থেকে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হবে টোটাল স্যালারি থেকে। 2% অফ কি টোটাল, মানে টোটাল থেকে 2% টাকা প্রভিডেন্ট ফান্ডে কেটে দেওয়া হবে। কেটে দেওয়ার পরে যেটা থাকবে সেটা নেট স্যালারি না, নেট স্যালারি কি হবে, এটা সূত্রতে লিখবো। নেট স্যালারি হবে যে টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ দিয়ে যেটা হবে সেটাই কি নেট স্যালারি। তাহলে আমি এই উপরের ঘরটাকে মার্জ সেন্টার করি, মার্জিন সেন্টার করলাম, এখানে লেখেন এটা জেনারেশন মনে করেন জেড জেনারেশন কোম্পানি।
এখানে এটাকে বড় করেন। এখানে আমরা ইনসার্ট আর একটা ঘর নিই। এখানে লেখেন যে এই পুরোটা ধরেন, মার্জিন সেন্টার করেন। এখানে লিখবো যে স্যালারি, এটা কি লেখে, মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি এখানে মাস লিখে রাখতে পারেন যে তাহলে এরকম করে আমি একটা রেডি করতে পারি। ঠিক আছে, এগুলোতে আপনি ডিজাইন ইউজ করলে করেন, আপনার ব্যাপার। এই যে নেট স্যালারিটা আমি একটু কালার করে দিই, ও নেট কত টাকা পাবে। নেট এত টাকা প্রতি এমপ্লয়ি স্যালারি পাবে। আচ্ছা, একটা ম্যানেজারের বেসিক স্যালারি কত হয়? মনে করেন আমি ম্যানেজারের বেসিক স্যালারি ধরলাম 50,000, ঠিক আছে। ইনচার্জের বেসিক স্যালারি ধরলাম মনে করেন 45,000। এটাও যেহেতু ইনচার্জ, দুটার বেসিক স্যালারি 45,000। এটা জাস্ট টেনে দিলে হয়ে যাচ্ছে। সবাই প্রজেক্টরে খেয়াল করেন। সিনিয়র ইঞ্জিনিয়ার, ওর বেসিক স্যালারি ধরলাম 40,000। জুনিয়র ইঞ্জিনিয়ার, ওর বেসিক স্যালারি ধরলাম মনে করেন 30,000। হ্যাঁ, তারপর এখানে 3জন জুনিয়র ইঞ্জিনিয়ার, 3জন ফিক্স করে দিলাম। তারপরে 4জন হয়ে গেছে না, 4জনটাও ফিক্স করে দিই। টেকনিশিয়ান, ওর বেসিক স্যালারি ধরলাম 20,000। ফোরম্যান, ওর বেসিক স্যালারি ধরেন 10,000। ওর বেসিক স্যালারি ধরেন 10,000। তাহলে আমার বেসিকের হিসাব শেষ। এখন আসেন এদিকে কি হবে, হাউস রেন্ট। হাউস রেন্ট কি? হাউস রেন্ট আপনার লেখার দরকার আছে। হাউস রেন্টটা আমরা কি লিখছি, 50% অফ কি বেসিক। তো কি দিবেন, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, সূত্র, এখানে সূত্র বসাবো, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনার এই পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ না, মনে করেন এইটা D4 ভাগ এরকম না, না না না, D4 ইন্টু চিহ্ন দিবেন 50%, বাস এভাবে লিখে দেন। বুঝা গেছে? বুঝছেন কিনা? মানে বেসিক স্যালারির গড় কোনটা, D4 কে যদি 50% দিয়ে গুণ করে দেন, ওইটা যে অ্যামাউন্টটা হবে ওইটাই কি তার হাউস রেন্ট। এন্টার দেন, তাহলে আমার আনসার আসছে 25,000 টাকা। বুঝছেন? তারপরে একজনের গুলো করে ফেলি সব। তারপরে ওর মেডিকেল অ্যালাউন্স 15% অফ বেসিক। তাহলে সেম ইকুয়াল টু দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, বেসিক স্যালারিটা ক্লিক করবেন, ইন্টু চিহ্ন দিবেন, দেওয়ার পরে কি 15%, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ওকে, 7,500 টাকা। তারপর আসেন শিফটিং অ্যালাউন্স ম্যানেজাররা আসলে, আচ্ছা সবাই শিফটিং অ্যালাউন্স সবার জন্য দেন, ম্যানেজারও তো করে। তাহলে দেন ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি ইন্টু কত 5%, তো এন্টার। এখন এই অ্যালাউন্সটা আমরা ম্যানুয়ালি দিব একজনকে। তারপর আসেন টিএডিএ। ম্যানেজার তো কোনো দিক দিয়ে যায় না,
ওরে টিএডিএ প্রতি মাসে দেওয়া, মানে টিএডিএ দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তারপর টোটালটা কি হবে? টোটাল কি হবে? এই ঘর থেকে এই ঘর পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোর এখানে যোগফল না? তাহলে কি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, ওই যে অটো সামও দিতে পারেন, অথবা ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে এটা টেনে দেন। মানে কত? D4 থেকে ডি কত I4 পর্যন্ত পুরো ঘরটা কি হবে? যোগ হবে। ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করেন, এন্টার। আচ্ছা আচ্ছা, হবে হবে হবে। সাম ছাড়া কেমন হবে? ইকুয়াল টু সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বেসিক স্যালারি থেকে ধরে টিএডিএ পর্যন্ত, ঠিক আছে? ধরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার। তাহলে কত আসছে? ওর বেতন কত? 50,000 হয়ে গেছে। কত? 85,000। মানে এগুলো সব মিলে যে অ্যামাউন্টটা হবে ওইটাই ওর মূল স্যালারি, বুঝছেন? এখন দেখেন এখানে যদি ওর স্যালারিটা, ম্যানেজারের স্যালারি যদি তার পরের মাসে বেশি বেড়ে 60,000 হয়, তাহলে আমার ওদিকে হাত দিতে হবে 1,20,000 টাকা। এটা অটো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এদিকে আসেন প্রভিডেন্ট ফান্ড কত? 2% অফ টোটাল। এই যে টোটাল এটা না, তাহলে সেম ইকুয়াল টু দেন ফার্স্ট ব্র্যাকেট দেন, টোটালটা সিলেক্ট করেন, ইন্টু চিহ্ন কোথায় পাইছেন কিনা আপনারা? ইন্টু হচ্ছে যে নাম লগের ওদিকে, ইন্টু চিহ্ন, ইন্টু দিয়ে কত দিবেন? 2%। ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করেন, এন্টার। 1700 টাকা প্রতি মাসে ওর থেকে 1700 টাকা কেটে নেয়। আচ্ছা, এই প্রভিডেন্ট ফান্ডটা কি করে জানেন আপনারা? এটা যখন রিটায়ার্ড হয় তখন অনেক কোম্পানিতে কি করে, ডাইরেক্ট দিয়ে দেয়। বেসিক থেকে আপনি, আমার কথা কি, বেসিক থেকেও করতে পারেন বা আপনার থেকে করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি টোটাল থেকে করলাম। হ্যাঁ, এটা কোম্পানির বিভিন্ন রুলস অনুযায়ী, কোম্পানির যে রুলস, মনে করেন বেসিক থেকে করলে একটা অসুবিধা কি, এটা আপনার নিজেরই লস, আলটিমেটলি যে এমপ্লয়ি তারই লস। বেসিক থেকে করলে আপনার বেসিক স্যালারি তো ফিক্স থাকে, বেসিক স্যালারি বাড়ে না। আপনাদের কি বলছিলাম যে কারো যদি স্যালারি বাড়াই দিতে ইচ্ছে করে, ওর বেসিকটা বাড়ায় না কোম্পানিতে বর্তমানে, কি করে? এদিকে অ্যালাউন্সে বাড়াই দেয়। দেখেন, অ্যালাউন্সে বাড়াইলেও কিন্তু টাকাটা বাড়বে, কিন্তু এগুলো ফিক্স থাকবে। অ্যালাউন্সে যদি ওর আগামী মাস থেকে মনে করেন বেতন বাড়াইছে, ওর ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু বেতন বাড়াইছে, ওর কিন্তু বেসিক বাড়ায় নাই। মনে করেন এখানে অ্যালাউন্সে 10,000 টাকা ঢুকে দিল, তাহলে দেখেন 95,000 টাকা না? আর এদিকে 60,000 টাকা বাড়াইছিলাম, যে কত হয়েছিল? 1,20,000। তাহলে পার্থক্য বুঝছেন? কোম্পানির লাভ কয় টাকা? হ্যাঁ, 25,000 টাকা লাভ প্রতি মাসে, শুধু একটা টেকনিকের জন্য। মানে ওর বেতন না বাড়ায়, ওকে অ্যালাউন্সে বাড়াই দিছে টাকাটা, বুঝছেন? তো আপনার স্যালারি বাড়লে আপনার সুবিধা কি? স্যালারি যদি এটা টোটালের উপর থাকে, তাহলে প্রভিডেন্ট ফান্ডটা টোটাল থেকে একটা পার্সেন্ট যাবে। প্রতি মাসে 1700 টাকা। আপনি যে লোকে 85,000 টাকা বেতন পায়, ওর জন্য 17,000 টাকা কিছু? 1700 টাকা এটা তো একটা সিম্পল একটা জিনিস। তো এটা হয় কি, কোম্পানি যখন একেবারে আপনি যখন রিটায়ার করে দিবেন, তখন ওই টাকার ব্যাংকের একটা ইন্টারেস্ট দেয়। মানে এত টাকা যে এতদিন ধরে আপনার এখানে জমছে, ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পাবেন। ওইটা পরের কথা। আগে কি করে, মনে করেন 1700 টাকা আপনি প্রতি মাসে জমাইছেন, 12 মাস জমাইছেন, তাহলে 12 মাস জমাইলে কত থাকে? দেখেন 12 ইন্টু 1700 টাকা কত হয়েছে? 20,400 টাকা এক বছরে, ঠিক আছে? আপনি মনে করেন ওই কোম্পানিতে 20 বছর চাকরি করছেন, 20 বছর পরে রিটায়ার্ডে গেছেন, তাহলে কত হচ্ছে? 4,80,000 টাকা, 8,000 টাকা। ভালো ভালো কোম্পানিতে কি করে, এটার ডাবল ও দিবে। প্রথমে কি করবে, 4,80,000 ডাবল কোম্পানি থেকে আপনাকে দিবে। তাহলে ইন্টু 2 না, কত হয়েছে? 8,16,000 টাকা। এটার উপর একটা পার্সেন্ট, বুঝছেন? এটার উপর একটা পার্সেন্ট ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট দিবে। 8,16,000 মনে করেন এটা 5% আপনাকে, বা 10%, 20% এরকম ইন্টারেস্ট দিল। তো মনে করেন 8,16,000 এর ইন্টারেস্ট কত? ইন্টু 20% না, কত হয়েছে? না, এটা হয় নাই।
কি কি না স্যার 25000 এটা কিভাবে বের করেছেন আই D4 দিয়ে কোথায় কোথায় এটা এটা ডি ফোর কেন হিসাব করতেছেন? এটা বেসিক স্যালারির কত পার্সেন্ট? 50%। বুঝা গেছে? তো এই লোকে মনে করেন এটা আমি কি হিসাব করতেছি, মনে করেন এই লোকে 1700 টাকা প্রভিডেন্ট ফান্ডে রাখছে, 1700 টাকা ইন্টু 12 মাস, এক বছরে 20,400 ইন্টু কত, 20 বছর চাকরি করছে, 4,08,000 টাকা, 408,000। এই টাকাটা ওর 20 বছরে জমা হয়েছে। তাহলে ব্যাংকে ক টাকা দিবে? ব্যাংকে দিবে যে ইকুয়াল টু এটা ইন্টু ব্যাংকে ওর সাথে 20% টাকা আরো অ্যাড করবে। কত হচ্ছে? 8,16,000 টাকা ও 20 বছর পরে প্রভিডেন্ট ফান্ড থেকে পাবে। না 1000, আচ্ছা সরি, এই দুটোটা যোগ করেন, এখন এই দুটোটাকে সাম করেন, ফর্মুলা অটো সাম সাম। এই টাকাটা 48,000 কত, 4,89,600 টাকা 20 বছর পরে এখান থেকে পাবে। তাহলে এটা ওর জন্য চিন্তা করেন, একটা নগণ্য একটা টাকা প্রতি মাসে এমনি ফেলে রাখতেছিল 1700 টাকা। ও 20 বছর চাকরি করাতে এই টাকাটা 20 বছর পরে 4 লক্ষ টাকা আপনার কাছে অনেক টাকা না? ঠিক আছে, এইটাই প্রভিডেন্ট ফান্ডের একটা সুবিধা। তাহলে 1700 টাকা করে ওর প্রভিডেন্ট ফান্ডে কাটতেছে, বাদ বাকি যেটা থাকবে এটা কি, নেট স্যালারি। নেট স্যালারিটা তাহলে কি হবে, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিবেন টোটাল অ্যামাউন্ট থেকে, টোটাল অ্যামাউন্ট ক্লিক করলাম, J4 মাইনাস কি প্রভিডেন্ট ফান্ড, এটা K4, ব্র্যাকেট শেষ করবেন, শেষ করে এন্টার। এই 83,300 টাকা ও পাবে প্রতি মাসে। এটা ডিলিট করে দিলাম, ইকুয়াল টু আমি বলি কথা বলি না, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট মানে বিয়োগের মতো, কোনটাকে বিয়োগ করবেন, টোটাল স্যালারি, টোটাল স্যালারি ক্লিক করলাম, বিয়োগ কত, প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এটা ক্লিক করলাম, বিয়োগ দিলাম, এটা ক্লিক করলাম, শেষ। তারপরে আপনি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করেন, ক্লোজ করে এন্টার দেন। কত হয়েছে? 83,300 টাকা। বুঝা গেছে একটু? এই দেখেন আমি হাউস রেন্ট কিভাবে বের করছি, উপরে সূত্র দেখেন, ইকুয়াল টু দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হাউস রেন্টটা যেহেতু বেসিকের 50%, তাহলে বেসিক কে ডি4টা হচ্ছে যে আমার বেসিক ইনটু, যেহেতু বেসিকের 50%, তাহলে বেসিক ইনটু 50%। বুঝছেন? তাহলে এটা এখান থেকে বের হয়ে গেছে 25,000 টাকা। এখন আসেন মেডিকেল অ্যালাউন্স, বেসিক ইনটু কত, 15%। তারপরে এটা কত, এটা কি শিফটিং অ্যালাউন্স, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট বেসিক মানে D4 ইনটু 5%, যেটা হচ্ছে ওইটাই। তারপরে অ্যালাউন্স, আমি আপাতত অ্যালাউন্স দিলাম না, টিএডিও কোনো কিছু দিলাম না, ওরা আপাতত টিএডিএস 0। তারপরে টোটাল এত টাকা আসছে। প্রভিডেন্ট ফান্ড কিভাবে বের করছি, প্রভিডেন্ট ফান্ডটা বলছিলাম যে টোটালের কত, 2%, তাহলে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, টোটালটা যেহেতু এটার মান হচ্ছে কত, J4, তাহলে কত, টোটালের J4 ইন্টু 2%, টোটালের 2% টাকা। তারপরে আসেন নেট স্যালারিটা কি, সূত্র দেখেন, ইকুয়াল টু দিবেন ফার্স্ট ব্র্যাকেট, এই J4 থেকে K4টা কি হবে, বিয়োগ হবে, J4 মাইনাস K4, এই সূত্র, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট J4 মাইনাস K4। ঠিক আছে, ব্র্যাকেট শেষ। তাহলে আমার এতটুকুতে মূল স্যালারিটা আমি পাই গেছি। এগুলো যেহেতু সূত্র দিয়ে করা, এগুলোতে আমি আর নতুন করে কিছু করতে হবে না। আপনি জাস্ট এই কোনাতে নিলে আমার কার্সরটা চেঞ্জ হয়ে যায় না, কোনাতে ধরে জাস্ট নিচে টেনে দিবেন, কন্ট্রোল দিয়ে টানতে যায় না, আবার কন্ট্রোল দিয়ে টানলে সবগুলোতে আলাদা আলাদা সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে সবার স্যালারি এখানে চলে আসছে, এই হাউস রেন্ট চলে আসছে, মেডিকেল অ্যালাউন্সটা চলে আসছে, বা এখানে কোনাতে ডাবল ক্লিক করেন, এটা চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করেন, চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করেন, বাস। তাহলে সবার একটা টাকা আমি এখানে দেখতেছি। এখন আসেন, এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার 4 জন, 1 2 3 4, ওদের বেসিক স্যালারি সব ঠিক আছে। যদি এদের বেতন, এই সবার বেতন কত আসতেছে মাসে, 51,000 না?
কারো কারো কারোর সাথে যদি এগ্রিমেন্ট থাকে যে তোমাকে মাসে টাকা দিব, 60,000 টাকা দিব, ঠিক আছে, তাহলে ওকে আর কত টাকা বাড়াই দিতে হবে? আর 9,000 টাকা বাড়াতে হবে না, তাহলে ওকে এখানে 9,000 টাকা দিয়ে দেন। এই ওর মাসিক বেতন কত পাবে? 60,000 টাকা। এখানে একটা মজার জিনিস খেয়াল করছেন, আমি এখানে বাড়াইলাম, কি বলে যে 9,000 টাকা বাড়াইলাম। 9,000 টাকা বাড়ানোর পরে ওর এদিকে 60,000 হয়েছে, তার মানে প্রভিডেন্ট ফান্ড বেড়ে গেছে। তাহলে এটা বেসিকের উপর না করলে সুবিধা কি বুঝছেন? বেসিক করলে বেসিক তো ফিক্স, আপনার স্যালারি বাড়লো বেসিক থেকে যাচ্ছে। আর যদি প্রভিডেন্ট ফান্ড যদি টোটালের থেকে করে, তাহলে আপনার যেহেতু আপনার প্রতি বেতন বেড়ে গেছে, আপনার প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডের টাকাও বেশি যাবে। বুঝা গেছে? আর একজনের সাথে মনে করেন এখানে ফোরম্যান টেকনিশিয়ান, ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে যে ও এখানে দেখতেছে যে ওর বেসিক টোটাল স্যালারি কত মাসে 34,000, ওর সাথে যদি 40,000-এর কন্ট্যাক্ট হয়, তাহলে এদিকে আরো 6,000 টাকা বাড়ায় দিবে। এভাবে করে কোম্পানিতে হিসাবগুলো করে। মনে করেন ওর বেতন 17,000, ওর সাথে 20,000-এর কন্ট্যাক্ট হইলে এদিকে আরো 3,000 টাকা বাড়ায় দিবে। আর বাকিগুলো ওদের এগুলো কি ওদের জিরো, এখানে জিরো দিয়ে দিবে। জিরো দিলেও ও এখানে জিরো কাউন্ট করবে, জিরো না দিলেও জিরো কাউন্ট করবে। জিরো দিবেন যে আপনার সুবিধার্থে। আর টিএডিএ মনে করেন যে ফোরম্যানের জন্য আমরা ডেইলি একটা টিএডিএ আমি ওটা দিতে পারি। মনে করেন ফোরম্যানকে ডেইলি 500 টাকা, ডেইলি মনে করেন 100 টাকা টিএডিএ দেওয়া হয় ফোরম্যান দুজনকে। আর বাকি মনে করেন টেকনিশিয়ানকে ডেইলি 200 টাকা টিএডিএ দেওয়া হয়। এগুলোর কোনো টিএডিএ নাই, ঠিক আছে? তাহলে দেখছেন ওদের প্রভিডেন্ট ফান্ড কি ও হ্যাঁ, কথা ভালো বলছেন। টিএডিএটা কি করতে হবে? এটা 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 যদি সূত্র করেন তাহলে সবার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনাকে যেহেতু আমি মাত্র 3 জনকে টিএডি দিচ্ছি, এটা ক্যালকুলেটর হিসাব করে বসাই দিবেন কত হয়। তাহলে 200 টাকা হলে ওর মাসে কত? 6,000 টাকা। ওর 100 টাকা হলে মাসে 3,000 টাকা। এই তাহলে ও বেতন পাচ্ছে মাসে 19,000, ও বেতন পাচ্ছে 22,540 টাকা। আর ওর প্রভিডেন্ট ফান্ডে যাচ্ছে 460 টাকা, ওর হচ্ছে 400 টাকা। এগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা। এগুলো চাইলে আমরা অন্য কালার করে দিতে পারি। এই টাকাটা ও পাবে না, এটা ওর মূল স্যালারি। এটা হচ্ছে যে ওর আসল মানে যেটা কোম্পানির হিসাবে ও পায়, আর এটা হচ্ছে যে ওর কি প্রভিডেন্ট ফান্ডের টাকা, আর এটা হচ্ছে যে ওর নেট স্যালারি যেটা প্রতি মাসে পাবে। বুঝা গেছে? এখন আমি মালিক পক্ষ, আমি চাচ্ছি যে আমার কত টাকা মাসে হিসাব যাচ্ছে, মাসে লস যাচ্ছে বা মাসে কস্ট যাচ্ছে, এটা আমি কি করব? হ্যাঁ হ্যাঁ যোগ করব। মনে করেন এখানে লিখলাম, এই ঘরে লিখলাম টোটাল কস্ট। টোটাল আমার কত টাকা কস্ট যাচ্ছে এটা আমি দেখবো এখানে। তাহলে কি করবেন, এই পুরোটা ধরে হ্যাঁ অটো সাম দিয়ে, কি ফর্মুলাতে অটো সাম দিয়ে সাম, নিচে কি চলে আসছে না, এটা আপনি ডাবল বাটন নিচে করে দেন। কালারটা করে দেন, নান কালার করে দেন। এই পুরোটাকে ধরে দুটোটার নিচে ডাবল বর্ডার দিয়ে দেন। বাস, টোটাল আমার এত টাকা করে প্রতি মাসে আমার কি খরচ হচ্ছে। এগুলোতে একটু দশমিক দিয়ে দেন, তাহলে দেখতে সুন্দর লাগে। কমা দিয়ে দেন। আপনি দেখতে না চাইলে, ডেসিমেল দেখতে না চাইলে না দেখেন, বাস।
তাহলে এই শীট এটা তৈরি করতে পারবেন এখন? এটা প্রতি মাসের 1 মাসেরটা আপনি জাস্ট প্রতি মাসে মান্থলি, এটা যদি ডিসেম্বর, প্রতি মাসে এখানে নামটা চেঞ্জ করে করে খালি প্রিন্ট দিবেন। আর কোনো মাসে যদি কারো স্যালারি বেড়ে যায়, যদি ওর উপর থেকে নির্দেশ আছে যে বেসিক স্যালারি বাড়াইতে হবে, তাহলে আপনি বেসিকে বাড়াই দিবেন। যদি বলেন যে না ওর বেসিক ঠিক থাকবে, এক্স গ্রেশিয়াতে পারবে বা অ্যালাউন্সে পারবে, তাহলে অ্যালাউন্সে বাড়াই দিবেন। অ্যালাউন্স আর টিএডিএ এই দুইটা হচ্ছে যে বাড়তি একটা অপশন, বুঝছেন? আপনি পাচ্ছেন, দেখেন এই ফোরম্যানের বেতন হচ্ছে যে 1000 টাকা, ওর প্রতি মাসে বেসিক স্যালারি 1000 টাকা। 1000 টাকা ধরে ওর যেহেতু এগুলো সব বেসিকের সাথে রিলেটেড না, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, শিফটিং অ্যালাউন্স সব বেসিকের সাথে রিলেটেড, তো বেসিক বাড়ায় দিলে সব বেড়ে যাবে টাকা, বুঝছেন? মনে করেন ও আপনার কাছে আসলো, স্যার আমাকে মাসে 2000 টাকা বাড়ায় দেন, তাহলে আপনি যদি এদিকে বেসিকে যদি 2000 টাকা বাড়ান, দেখেন এদিকে 12000 করেন, ওর এখন বেতন পাই কত? 22540 টাকা না? 12, জাস্ট আমি 2000 টাকা বাড়াচ্ছি, দেখেন ওর স্যালারি হয়ে গেছে কত? 25000 টাকা। কিন্তু আপনি যদি টেকনিক করে ওকে বেসিকে বাড়ায় না দেন, আরেকটা জিনিস খেয়াল করেন, ওকে যেহেতু এখানে 12000 করে দিয়েছেন, তাহলে ওর এদিকে সব বেড়ে গেছে না? 6000, 1800 সব বেড়ে গেছে। দেখেন আগে কত ছিল? এই যে 15500 টাকা। এখন আপনি যদি ও আপনার কাছে আসছে 2000 টাকা বাড়াইতে, আপনি যদি এদিকে এক্স গ্রেশিয়াতে অ্যালাউন্সের মধ্যে ও 3000 টাকা আছে, তো ওরা আরো 2000 টাকা বাড়া দিলেন, 5000 করে দিলেন, তাহলে এদিকের গুলো কি বাড়ছে? তাহলে এটা একটা টেকনিক না? ওর টোটাল তো পুরো স্যালারি তো বাড়া নেই, শুধু আমি হিসাবে 200 টাকায় বাড়াই, 2000 টাকায় বাড়াইছি, আর বেশি বাড়ায়নি। কিন্তু আপনি বেসিকে 2000 বাড়াই দিলে এটা আগাগোড়া বেড়ে যাবে ওর টাকা, বুঝছেন? এই জন্য কোনো কোম্পানিতে চাকরিতে জয়েন দেওয়ার সময় বেসিক স্যালারি কত দেয় এটা হিসাব করে নেবেন চাকরি এগ্রিমেন্ট করার সময়। যদি দেখা যায় আপনাকে বেসিক 2 টাকা দিয়ে ওইখানে 100 টাকা দিচ্ছে, কোনো লাভ নাই, বুঝছেন? অ্যালাউন্সে যদি টাকা বেশিও দেয়, কোনো লাভ নাই। বাৎসরিক যদি কোম্পানি যদি বছরে একটা হিসাব আসে যে এই বছরে কোম্পানিদেরকে আমি আমার লাভের 5% করে ওদেরকে ডোনেশন করব, টাকা দিব, তখন ওই 5% হিসাব হবে আপনার বেসিক দিয়ে, বুঝছেন? আপনার বেসিক যদি কম থাকে আপনার ডোনেশন আসবে কম, লভ্যাংশ পাবেন কম। আচ্ছা, এটাকে আমরা এখন সেভ করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল পি দিলে দেখেন এই শীটটা এভাবে দেখাবেন, প্রতি মাসে আপনাদের স্যালারি। অবশ্যই এই কাজগুলোর জন্য এখন ভালো ভালো সফটওয়্যার চলে আসছে, বুঝছেন?